উপস্থিত সংগ্রামী সাথীগণ এবং যারা আমাদের আলোচনা শুনছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখছি। আজকে যে টাকাটা আমরা গণধর্ম করছি, আমরা যখন আমাদের সংগঠন সংগঠিত করার জন্য উদ্যোগী নিয়েছিলাম, তখন কিন্তু আমাদের সঙ্গে 10,000 শিক্ষক এসে শুধুমাত্র 13 জন শিক্ষক ছিলেন। পরবর্তীকালে আমরা 30 জন শিক্ষককে নিয়ে সুপ্রিম কোর্টে 10,323 যে বিপক্ষতার জাজমেন্ট, সেই জাজমেন্টকে মান্যতা দিয়ে একটা বিষয়কে জানার জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল ডিক্লিয়ারেশন করেছিলাম। আমাদের এই 30 জনের পরবর্তীকালে আরও 40 জন যে ছাত্রছাত্রী নিয়ে আমরা 5টা ডিক্লিয়ারেশন করেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টে। আমাদের বিষয় ছিল যে দীপক গুপ্তার জাজমেন্টে 127 নম্বর প্যারাগ্রাফে কিছুটা আমাদের কনফিউশন ছিল, সেটাকে জানার জন্যই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আমরা যখন সুপ্রিম কোর্টে যাই, তো না বললে হয় না, স্যার বিজয় কৃষ্ণ স্যার, আমি 2020 ফেব্রুয়ারির 3 তারিখ যখন আমাদের হিয়ারিং হয়, আমরা 2 জন লবিতে চেম্বারে ছিলাম। যাই হোক, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ করেছিল যে বর্তমান রাজ্য সরকার 10,323 সম্পর্কে কি করতে চায়। সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারকে ডিসেম্বর 7 তারিখ নোটিফিকেশন করে, রাজ্য সরকারকে বলে মার্চের 16 তারিখ যাতে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সেই হলফনামা জমা দেয়। কিন্তু রাজ্য সরকার মার্চের 16 তারিখ সুপ্রিম কোর্টে কোনো হলফনামা জমা দেয়নি এবং পরবর্তীকালে কোভিড-19 কারণে সুপ্রিম কোর্টের ফিজিক্যাল হিয়ারিং বন্ধ হয়ে যায়, শুধুমাত্র শুরু হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হিয়ারিং। ওই সময় অনেক তালবাহানার পর বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে যে আমি বর্তমান যে 10,323 শিক্ষক তাদের জন্য অল্টারনেটিভ জব হিসেবে প্রতি এবং উপস্থিত দিতে চাই এবং ওই হলফনামায় রাজ্য সরকার যেভাবে হলফনামা জমা দিয়েছে, রাজ্য সরকার ওই হলফনামাতে আমাদেরকে যে এনসিটি গাইডলাইনের পরিপন্থী সেভাবে নিযুক্ত করেছিল তখন তৎকালীন রাজ্য সরকার। এবং যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তারা অ্যাবজর্ব করবে সেটা নন টেকনিক্যালি উইদাউট ইন্টারভিউ। তখনই আমাদের প্রশ্ন ছিল এবং আমার গ্রুপের সাথে যখন ডিসকাশন হয়, আমি গ্রুপের কাছে পরিষ্কার করেছিলাম এটা হলো রাজ্য সরকারের সবচেয়ে বেশি প্রতারণা। কারণ ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে কোনো আদালত সংবিধান বিরোধী কোনো কাজ করবে না। কারণটা হলো চাকরি নিতে গেলে ওই চাকরির সার্ভিস রোল থাকতে হয়, সার্ভিস মূলে পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হয়, বিজ্ঞপ্তি মূলে আবেদন করবে এবং এই আবেদন স্ক্রুটিনির পর সিলেকশন হলে পরে তারা ইন্টারভিউ বোর্ডে বসবে এবং ইন্টারভিউ বোর্ড তাদেরকে সিলেকশন করতে পরে তারা চাকরিটা পাবে। কিন্তু আমাদের রাজ্যের আইনমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী উনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ঘোষণা করেছিল যে উইদাউট ইন্টারভিউতে তারা আমাদেরকে চাকরি দিব। উনি আজকে একটুক্ষণ আগে উনি একটা স্কুলে উনি ঘোষণা করেছেন উইদাউট ইন্টারভিউতে কোনো চাকরি হয় না, সম্পূর্ণ আইন বিরোধী এবং সংবিধান বিরোধী। আমার প্রশ্ন
মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, উনি আইনমন্ত্রী হয়ে এতদিন পর ওনার শুভবুদ্ধির সূচনা হলো, তা দিয়ে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। উনি একজন আইনমন্ত্রী হয়ে এতদিন পর আইনের সঠিক ব্যাখ্যাটা দিতে পারলেন। যদি আমি বলেছিলাম তখন আর একটা সংগঠনকে বলেছিলাম এটা আমাদের সঙ্গে আর একটা প্রতারণা, ওই প্রতারণায় আপনারা যাতে ফাঁদে না পড়ে, কিন্তু কেউ আমাদেরকে বিশ্বাস করেনি। তখন আমরা শুধুমাত্র ছিলাম 70 জন, বাকিরা কি জানে আমি জানি না। কিন্তু লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে আমাদেরকে শেষ করার একটা পরিকল্পনা করেছিল তখন রাজ্য সরকার। পরিকল্পনাটা কি ছিল? উইদাউট ইন্টারভিউতে তো চাকরি হবে না, যেটা সেটা আমাদের আবেদনটা বাতিল হয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট আমাদের প্রতি কিছু মানবিক দৃষ্টিকোণ রেখেছে। কারণটা হলো রাজ্য সরকারকে বলেছে তাদেরকে হয়তো অল্টারনেট জব হিসাবে আপনারা দিতে পারে এবং বয়সের সার একটা দিতে পারে 2023 পর্যন্ত। এখন বয়সের সার নিয়ে আমার একটা বক্তব্য, এই বয়সের সারটা কেন 2023 মার্চের 31 তারিখ পর্যন্ত হলো, কেন 2022 মার্চের 31 তারিখ পর্যন্ত হলো না, বা কেন 2024 31 মার্চ পর্যন্ত হলো না? বিচার ব্যবস্থার কাছে এটাও একটা প্রশ্ন। কেন শুধু বয়সের সারটা 23 মার্চ 31 তারিখ পর্যন্ত থাকবে? এটা কেন হবে না? হয়তো 24 মার্চ 31 মার্চ 2024 বা 31 মার্চ 2022, 23টাকে তারা টার্গেট করলো কেন? এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা যে উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা কিছুটা হলেও কিন্তু আমরা সফল। আমরা রাজ্য সরকারকে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট আপনাদের একটা নোটিশ দিয়েছে যে আমাদের সম্পর্কে আপনারা একটা কিছু করতে পারে কিনা আপনারা দেখুন। তখন যখন বিডিপি জমা দেওয়ার আগে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী বিভিন্ন রক্তদান শিবিরে গিয়ে উনি বলেছিল যে সুপ্রিম কোর্টের মাধ্যমে 10,300 শিক্ষকরা হয়তো বা চাকরি ফিরে পেতে পারে অথবা শিক্ষক চাকরি ফিরিয়ে পেতে পারে। এবং উনি এও বলেছিল আমি যতক্ষণ না পর্যন্ত জীবিত থাকি 10,300 জন্য কিছু একটা হবে। এটা নিয়েও প্রশ্ন আমাদের কাছে। উনি যেগুলি প্রশ্ন রাখেছেন এটার উত্তর আসা আমরা পাইনি, প্রশ্নটা প্রশ্নই থেকে গেল। যদি আমি বলতে চাই রাজ্য সরকারের সাথে ওনাদের মানবিক দৃষ্টিকোণ যদি থাকে, এখনো কিন্তু রাজ্য সরকার আমাদের জন্য কিছু একটা করতে পারে। সেটা কিন্তু আইন মেনে সংবিধান মেনেই হবে। উনি আজকে বলেছেন 10,300 ওনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, সিলেকশন প্রসেসের ভুলের কারণে নাকি আমাদের চাকরি চলে যায়। মানলাম সিলেকশন প্রসেসের কারণে আমাদের চাকরি চলে যায়। তো সিলেকশন প্রসেস কে করেছিল তখন? যারা ঘুষ করেছে তাদের সাজা হবে না যারা ঘুষ করলে তাদের সাজা হবে? উনি তো আইনমন্ত্রী, সবকিছু জিনিস আইন সম্পর্কে উনি আমাদের তো অনেক কিছু জানেন। শুধু আইনমন্ত্রী না, উনি একজন প্রতিবেদ। তো যারা ঘুষ করে তারা সাজা ভোগ করবে না, আর যারা ঘুষ না করে বিনা সাজা ভোগ করবে। কেন হবে এরকম? আমাদের প্রশ্ন হয়ে যাবে। এর মধ্যে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে একটা কাউন্টারে বিডিপি দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে যখন 2014 সালে দীপক কোর্টের জাজমেন্ট দিয়েছিল চিফ জাস্টিস, ওইখানে 58 তারিখ পিটিশন আত্মবেদন করে জাজমেন্ট দেওয়া হয়েছিল এবং 465 জনকে নোটিশ করা হয়েছিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই রায়কে বহাল রাখে। ওইখানেও তারা সেটাই আবার জমা দেন এবং কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্টে রাজ্য সরকার আবার হলফনামা দিয়ে স্বীকার করেছে 2014 এবং 2017 সালে যে রায়টা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে, সেই রায়ের মধ্যে 12 সার্চের কেসও ছিল এবং তারা ডাইরেক্টলি 4 জন রেসপন্ডেন্ট ছিল। কিন্তু যখন আমাদেরকে টার্মিনেট করা হয় ওই 4 জনকে তখন টার্মিনেট করা হয়নি।
এখন আমার প্রশ্ন হলো এই জায়গাতে সুপ্রিম কোর্ট অনুসারে যদি কাজ করতে হয়, এটা কিন্তু সব সরকারকে ইমপ্লিমেন্ট করতে হয়। অ্যাপেক্স কোর্টের অর্ডার কিন্তু সব সরকারকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। তাহলে তখন ওই সাইকেলকে টার্মিনেট করা হলো না। যদি আমি প্রশ্ন করি, যদি সবার একসাথে হওয়ার কথা থাকে তাদেরকে কেন রেস্কিউ করা হলো? এখন বর্তমানে বলছে তাদেরকে কেন রেস্কিউ করা হবে না? আমাদের প্রশ্ন এই জায়গাতে যে আইনের শাসন কোন জায়গাতে, আইনকে নিয়েও আমাদের প্রশ্ন। সরকারের যে তিনটা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, লেজিসলেটিভ আইন তৈরি করবে, শাসন বিভাগ ওই আইন অনুসারে তার জনগণকে সুযোগ দিবে এবং ওইখানের মধ্যে আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগের যদি সংঘাত হয় তো বিচার বিভাগ হস্তক্ষেপ করবে। বিচার বিভাগ যদি বিচার করার পর যারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে সাজা দিতে হয়। সেটা গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থার একটা অঙ্গ। তো যারা দোষী করলো তাদের কোনো দোষী প্রমাণিত হলো না। 51 নম্বর রিট পিটিশন অনুসারে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সেখানে কে দোষী আর কে নির্দোষ তার কোনো প্রমাণ নেই। যারা কেস করেছিল তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল রিভার্স এমপ্লয়মেন্ট পলিসি অনুযায়ী তাদেরকেও নিযুক্ত করার কথা ছিল। কারণ 2003 রিভার্স এমপ্লয়মেন্ট পলিসিটা ছিল সবাই জানি, তবে কিছু বলতে হয় আলোচনার খাতিরে। 70% ছিল মেরিট কাম সিনিয়রিটি, 30% নিট। তখন মেরিট কাম সিনিয়রিটি নিয়ে কোনো প্রশ্ন ছিল না, শুধু নিট শব্দটা দিয়ে হাইকোর্টের প্রশ্ন ছিল এবং পরবর্তীকালে সেই রিক্রুটমেন্ট রুলসটা বাতিল করা হয়। কিন্তু আমাদের বর্তমান ভারত সরকার 2019-এর পার্লামেন্ট ইলেকশনের আগে ওই নিটকে সংবিধানে মান্যতা দেয়। 134তম সংবিধান সংশোধনী আইনে বর্তমানে নিটটা আইনযুক্ত, এটা আইনে পরিণত এখন। তো তখন কিভাবে সেটা বেআইনি হলো? আর যারা আইন তৈরি করেছিল তাদের কি হলো? আমাদের হয়তো তথ্য ভুলে থাকতে পারে, খুব সম্ভবত এসি দাস তখন আমাদের ত্রিপুরা রাজ্যে আইন সচিব ছিলেন। ওনার সময় কিন্তু রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিটা তৈরি করা হয় এবং এই যে 10,363 কেসের যখন জাজমেন্ট হয়, চিফ জাস্টিস এবং এসি দাস ছিলেন ওই বেঞ্চের বিচারপতি। নিজের তৈরি করা আইন কিভাবে নিজেই সেটাকে ভুল করে জাজমেন্ট দিতে পারে? এই 10,323 চাকরি চলে যাওয়ার পেছনে কিন্তু অপ্রিয় সত্য কথা হলে বাস্তব রাজনীতিক চক্রান্তের শিকার আমরা। সেটাকে ভুললে হবে না। 10,323 রাজনীতিক চক্রান্তের শিকার। রাজনীতিক ক্ষমতা লাভ করার জন্য আমাদের সঙ্গে সিলিপিনি খেলে তারা খেলেছে। তখন আমরা জানি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এটা বলার কোনো বই নেই। যার কারণে চাকরিটা চলে যায় এই 10,323। আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু রাজনৈতিক দল পিছন থেকে ক্ষমতা লাভের জন্য একটা রাস্তা তখন তারা দেখেছিল, যার কারণে আমাদেরকে পথে এবং তারা তখন তাদের ক্ষমতা যাতে লাভ করতে পারে তাদের একটা উদ্দেশ্য ছিল। আর কর্ক সারামুসুম সিনভর রক্ষ যিনি দীর্ঘতর রকমের কর্ক সারামুসুম কিছুটা পলিটিক্যাল পার্টির রিজনাল পলিটিক্যাল পার্টি বিশেষ করে জাতি নিকক সহ তথা নিকক সহ উপসং নিকক সহ 10,323 3,000 মজা গেল ও 3,000 শুধু মাস্টারি চাকরি শিখে যখন বেতন সীমায় আনলাম ফলন বেতন মাইনি লগে লগে এডিসি এরিয়ানি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে পাইকারি নেই। অশিক্ষা ব্যবস্থার দায়ী শুধু যে 10,323 শিক্ষককে অবদায়ী সমাজকে বুদ্ধিজীবী, সমাজকে আইনজীবী, তাই সমাজকে যারা রাজনীতি খাইতে নয় বন্ধু দায়িত্ব নেই। जों साइमानो কোনো খরচা করার দিকে হাঙ্কাই রাজনীতি রং ফুলুঙ্গা পাবে বেশিকে জাতিनो हांखाना ফুলুঙ্গা পাবে দরকার খালাयो আবার থাঙ্গন নাও আবার তাগান কোন ফকরে কিন্তু নিয়মটা
3,500 নদীতে 5 অঙ্ক বড় যদি খাইতে আসে 18,000 বড় করবো নাই মাঝে নাই 18,000 বড় যদি ভবিষ্যৎ প্রজন্ম সে তিনি নাই 18 হুদায় और तीव्रासना हंदा बेरो और जातिना हंदा बेरो नर ध्यान को बैठे में कबो नर मुख्य दे जों कातिनी खातिनी बाय और जगह मासी दिसंबर मास तो संगनि दी जों जगह फुटंगो जों जगह सिनि बागे सिनि भैया एदिसि एरिया शिक्षा व्यवस्था प्लस जोंनि सोशल इकोनॉमिक्स को देवसि जागानार को लागे जों लड़ाई संग्राम आबनि बागे जों केवल क्रिया केवल जों केवल जों को जगह नेशनल प्रक्रिया जों सरासरि केवल साधारण सुबुं थाबि तो गुबुन तीव्रासना बिदिनो हामजा कांका जों फारांगि साफादि जों जा कासिखौ सांगदोंमोन बागे सिनगि थाबि तो खायाबले কিছু কিছু রাজনৈতিক দল জাতির কথা বলে দাবির কথা বলে রাজনীতি ময়দান গরম করে কিন্তু জাতির একটা অংশ যখন বিপদে পড়ে সেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা কোথায় জাতির নামে মুখোশ করে জনগণকে ভুল পথে শিক্ষা দেয় প্রকৃতপক্ষে জাতিকে যদি ভালোবাসে তাহলে আমাদের এই দাবিকে সমর্থন করা দরকার ছিল তাদের এই দাবিকে সমর্থন করা ছিল এই দাবি শুধু আমাদের না ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশ জনগণের দাবি কারণ যদি 10,323 চাকরি চলে যায় ত্রিপুরা রাজ্যের কিন্তু শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে কারণটা হলো ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যদি আমরা পাহাড় দিতে চাই দুইটা ভাষায় শিক্ষা দিতে হয় একটা বাংলা ভাষা আর একটা কঙ্কর ভাষা সেটাকে অস্বীকার করতে পারবে না সেটা বাস্তব সত্যকে সত্যই বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে আমরা যখন 45 মিনিটের ক্লাস করি আমরা 20 মিনিট বাংলা বাকি সময়টা আমরা কল করতে আবার ক্লাস করতে হয় কারণ ভাষাগত সমস্যা এটা অস্বীকার করার কোনো বিষয় না কিন্তু বর্তমান রাজ্য সরকারকে বারবার অনুরোধ করেছিলাম আমরা আপনারা দেখুন আপনারা আমাদেরকে রেস্কিউ করুন কারণটা হলো রেস্কিউ করার মতো রাস্তা আপনাদের কাছে এখনো আছে সেটা আপনারা প্রয়োগ করুন কারণটা হলো কেস থাকার পরেও যারা চাকরি করতে পারে আমাদের নামে কোনো কেস নেই রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ যদি ওনারা আমাদের কোনো কেসের লিস্ট থাকে বা সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের নামে কোনো এলিগেশন প্রমাণ করতে পারছে যদি আমাদের সামনে প্রকাশ করে আমি এক্ষুনি এই দাবিটা সরে যাব রাজ্য সরকারের কাছে অনুরোধ আপনারা হয় প্রমাণ করেন না হয় আমাদের চাকরিটা ফিরিয়ে দেন তাহলে কিন্তু আমাদের এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হবে এর কোনো শক্তি কিন্তু আমাদেরকে এই আন্দোলন থেকে কিছু হটাতে পারবে না সেটা স্বীকার করতে হবে আমাদের কোনো ভুল ছিল না আমি রাজ্যের ক্যাবিনেটের 5 জন মন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই দাবি সম্পর্কে 5 জন ক্যাবিনেট মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার থেকে চিফ মিনিস্টার পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে বলেছি দেখুন আপনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আপনার দপ্তরে 3,500 লোকের কর্মসংস্থান চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার আপনি এখন একটা ব্যবস্থা করুন আপনি আইনের মাধ্যমে কিভাবে রক্ষা করা যায় আপনি রাস্তাটা দেখুন আইনগতভাবে আইন বহির্ভূত কোনো দাবি না এবং পরবর্তীকালে আরেকজন ডেপুটি মিনিস্টার ওনার সঙ্গেও আমরা আলোচনা করি বারংবার আলোচনা করেছিলাম এবং শেষ পর্যন্ত উনি আমাদের দাবি সম্পর্কে সহমর্মিতা পোষণ করে এবং একদিন উনি অ্যাসেম্বলিতে বলেছিল 10,323 চাকরি দিতে কোনো সুপ্রিম কোর্টের পারমিশন লাগে না সেটা ক্যাবিনেটে যথেষ্ট উনি বলেছিল বিধানসভাতে ক্যাবিনেট আমাদেরকে রেস্কিউ করতে পারে তিনি ক্যাবিনেট সিদ্ধান্ত করে কিন্তু রাজ্যের বর্তমান ক্যাবিনেট সেই পথে যায়নি এবং কোনো একটা পত্রিকা পরের দিন ওই রেভিনিউ মিনিস্টারের বিরুদ্ধে লিখেছিল যে উনি সরকারের বিরুদ্ধে অবস্থান করে সরকারের মতের সঙ্গে একমত না একটা পত্রিকা আমি নাম বলবো না কোন পত্রিকা পরবর্তীকালে আমরা ডেপুটি সিএম এর সঙ্গে দেখা করি ডেপুটি সিএম তো আমরা আমাদের দাবি তুলে ধরি আমরা এখানে প্রায় 3,500 এবং আমাদের কোর্টে কোনো দোষ ছিল না বিনা দোষে আমাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হলো আপনারা দেখুন এখানে কিন্তু 127 প্যারা অনুসারে আমাদেরকে রেস্কিউ করতে পারে বা অন্য একটা যে রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল 12,000 প্লাস 1,000 সেটাও কিন্তু আপনারা আমাদের দিতে পারে সেখানে কোনো আইন বিরোধী না তখন একটা সময় বলেছিল সেটা তো কোর্ট বন্ধন হয়েছে
তখন আমি কাগজ সহ প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি কোর্ট কন্টেন্ট ছিল, কিন্তু পরবর্তীকালে একটা কোর্ট কন্টেন্ট উইথড্র হয়ে যায়। 2 আগস্ট 2019-এ এটা কোর্ট কন্টেন্ট যা ছিল উইথড্র হয়ে যায়। রাজ্য সরকার যদি চেষ্টা করে সেটাকে কিন্তু আমাদেরকে দিতে পারে, কিন্তু বর্তমান রাজ্য সরকার সেটাকে যায়নি। ওদের বারংবার বলে সেটা কোর্ট কন্টেন্ট, কিন্তু কোর্ট কন্টেন্ট না, কোর্ট কন্টেন্ট অলরেডি উইথড্র হয়ে গেছে। রাজ্য সরকার যদি চেষ্টা করে সেখানে কিন্তু দিতে পারে। সেটাই হলো মানবিকতার প্রশ্ন। অনেক সময় অনেক জায়গাতে আমরা শুনেছি সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ কথার অর্থ যদি আমরা ব্যাখ্যা করতে চাই তো সব মানুষের সমান অধিকার, সব মানুষের সমান সুযোগ। এখানে কেন আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হলো? কেন সবকা সাথ সবকা বিকাশ হলো না? অনেক সময় বলে তাদের বোঝা অনুপযুক্ত, কিন্তু আজকে উনি নিজেই স্বীকার করেছে ওনারা অনুপযুক্ত না। ওনাদের কোয়ালিফিকেশন সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু ভুলের কারণে ওদের চাকরি চলে যায়। কে ভুল করেছে প্রমাণ করুন না। আপনি তো তদন্ত কমিশন গঠন করেছিল, এই তদন্ত কমিশনের রিপোর্ট কবে জনসাধারণের সামনে আপনারা প্রকাশ করতে? যদি তদন্ত কমিশনের রিপোর্ট আপনারা প্রকাশ করে তো কে দোষী কে নির্দিষ্ট প্রমাণ আমরা পেলাম না, কিন্তু পালন মতো আপনারা প্রকাশ করেনি জনগণের সামনে। এটাকে 2023 আপনারা প্রকাশ করতে তদন্ত কমিশনের রিপোর্ট? এটাও কি নাকি রুজবেলির মতো বিধানসভার পর রুজবেলি তদন্ত শেষ? তদন্তের নামে তদন্ত, তদন্তের নামে তদন্ত কেন? আপনারা 1 সপ্তাহের মধ্যে যদি তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করে আমাদেরকে দোষী যদি প্রমাণ করতে পারে আমরা এই দাবি থেকে সরে যাবো, আমরা দাবি করবো না। আমরা চুপচাপ বাড়ি চলে যাবো, কোনো আমরা দাবি করবো না। কিন্তু আপনারা যদি তদন্ত কমিশনের রিপোর্ট করে দোষী প্রমাণিত করতে না পারে তাহলে চাকরিটা ফিরিয়ে দিন। কে ভুল করেছে তাদেরকে জেলে পাঠান, আমাদেরকে কেন? আমি একটা কথা বলতে চাই, আপনারা লড়াই ময়দান থেকে সরবেন না, কোনোদিন লড়াই ময়দান থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো দোষী প্রমাণ করতে না পারে। যতদিন পর্যন্ত কোনো দোষী প্রমাণ করতে পারবে না, কিন্তু আমরা এই লড়াই থেকে সরবো না, সেটা বলে দিলাম। গুলি দিলে দেখ দরবার কিচ্ছু নেই, আমাদের সব কিছু শেষ, দরবার হারবার কিচ্ছু নেই। যাদের হারবার আছে তাদের হারবার বয়, আমাদের কিচ্ছু নেই, আর সব শেষ। আমরা সামনে আগানো ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের সঙ্গে এখন রাজ্যের 90% কমন পিপল আছে, আমাদের এখন দরবার কিচ্ছু নেই। রাজ্যের জনগণ বুঝে গেছে কে দোষ কে নির্দোষ। এটা শুধু এখন আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো, অতি দ্রুত আপনারা তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করেন, নাইলে চাকরিটা ফিরিয়ে দেন। চিফ মিনিস্টার কি বলেছিল আমাদের সঙ্গে আলোচনায়? আজকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী উনি বলেছে তারা তখন চিফ মিনিস্টারের সঙ্গে আলোচনার পর খুশি মেরে বাড়ি ফিরেছিল। অবশ্যই চিফ মিনিস্টার কি বলেছিল তখন আমাদেরকে? চিফ মিনিস্টার বলেছিল 1 থেকে 2 মাসের মধ্যে 10,300 দেশের সবার স্তরী সমাধান হবে। আমরা কি দুঃখ অনুভব করবো না খুশি অনুভব করবো? রাজ্যের যদি মন্ত্রিসভার প্রধান এইরকম একটা বার্তা আমাদেরকে দেয় তখন তো আমরা খুশি অনুভব করবো না দুঃখ অনুভব করবো? ওনার কাছে প্রশ্ন। ওনাতে আমি বলতে চাই, আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মধ্যে বিজি হিসেবে সেটা থেকে আপনি একটু সরে দাঁড়ান, আপনি সঠিক কথা জনগণের সঙ্গে তুলে ধরুন। কারণ আপনার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। কারণ আপনার সাথে যাওয়া মানে আপনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না। আপনি একজন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী হিসাবে আপনার সঙ্গে আমরা ডেপুটেশন বা আলোচনার টেবিলে মিলিত হই। আপনি যদি এডুকেশন মিনিস্টার বা কোনো মন্ত্রী না থাকতো আপনার সঙ্গে দেখা করার আমাদের কোনো দরকার নেই। আপনি রাজ্যের শাসক, যার কারণে আমরা আপনার কাছে দাবিটা তুলে ধরি। আমরা চিফ মিনিস্টারের সঙ্গে আলোচনা করে এই কারণে উনি ব্যক্তি হিসাবে না, রাজ্যের শাসক প্রধান হিসেবে ওনার সঙ্গে আমরা আলোচনা করি আমাদের দাবি নিয়ে। দাবি আমরা কার কাছে করবো? যিনি শাসক প্রধান ওনার কাছে আমরা দাবি আদায় করার জন্য আলোচনা করব। যার কারণে আমি স্মরণ করে দিতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি 2019-এ
শিক্ষক দিবসে বলেছিলেন কোনো ছেলেরা যদি কান্না না করে বাবা মায়ের খাওয়া দেয় না, কোনো ছেলেরা যদি কান্নাকাটি না করে বাবা মায়ের কোনো খাওয়া দেয় না। আমরা কি ওনার কাছে কাটতে লাগবো নাকি? এও বলেছিল উনি বলেছিল যে 10,300 দেশের সবার চাকরি হবে ওদের করে কোনো এক জায়গায়। ভিডিও ক্লিপিং আছে। বাস্তবকে বাস্তব বলতে হবে, সেখানে বানানো কোনো গল্প না। আমি বলতে চাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে, উনি সুপ্রিম কোর্টে গিয়ে যে কথাটা, যে হলফনামা জমা দিয়েছিল সেটাকে উনি বলে যে এখানে তো আপনাদেরকে আর চাকরি দিতে পারেনি। উনি আজকে বলল যে ইন্টারভিউ ছাড়া চাকরি হবে না, ইন্টারভিউ ছাড়া চাকরি হবে। তো জেনে শুনে আপনি জমা দিচ্ছেন উইদাউট ইন্টারভিউতে চাকরি দিব, এটা কি প্রতারণা না? একজন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে যদি রাজ্যের জনগণের সঙ্গে এই সমস্ত প্রতারণা করে সেটা কি মানা যায়? সেটাকে আমরা মানতে পারবো? এরপর ওনাদের অনেক মন্ত্রী মিনিস্টার নেতা বলেছিল যে 18 নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট সরকার যদি ক্ষমতায় আসে 10,300 দেশের স্থায়ী সমাধান হবে। ওনারা বলেছিল আইন মেনে, সংবিধান মেনে 10,300 দেশকে রেস্কিউ করবেন। এখন তো রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার, দিল্লিতেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। ডাবল ইঞ্জিন যদি ইচ্ছা করে 5 মিনিটে সব কিছু করতে পারে, করলো না কেন? এটাকে ট্রাভেল ইঞ্জিন না ডাবল ইঞ্জিন? এটা নিয়ে প্রশ্ন। ইঞ্জিন তেলে ঠিক নেই, যার কারণে আমাদেরকে করলো না। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন অর্থমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা, উনি তো বলেইছিল কেশবটাকে রেকর্ড করে রাখুন, পরবর্তীকালে বাজারে ছেড়ে দিন আমরা যদি না করতে পারি। আমরা এখন যদি আপনার কথা মতো বাজারে রেকর্ডটা ছাড়ি তখন এটাও কি আমাদের দেশ? আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন কোন রাজনীতিক ইন্ধনে নাকি আমরা এই আন্দোলন করছি। আমি ওনাকে অনুরোধ করতে চাই, আমরা টার্মিনেট শিক্ষক, কোন রাজনৈতিক দলের সঙ্গে আমরা কোনো সম্পর্ক নেই। তবে একটা কথা বলতে চাই, ত্রিপুরা রাজ্যের 90% ব্যক্তি রাজনীতি করে, সেটা মানতে হবে। যার ফিলোসফিতে তারা রাজনীতি করে, কিন্তু আইডিওলজি নিয়ে 25% রাজনীতি করে, কিন্তু বাকি 75% প্রাইম ভোটার। আপনারা চিন্তা করবেন না তাহলে জনগোষ্ঠী একটা জায়গাতে স্থির থাকবে। বিজেপি 2013 ইলেকশনে 65 ভোট 1.6, 2013 কি জাদু মন্ত্রে 2018 46% হলো। এরা কারা? এরা কি মঙ্গল গ্রহ থেকে আইছে না দিল্লি থেকে আইছে? তারা কোন গ্রহের? সময় থাকতে আপনারা সমস্যা সমাধানের ব্যবস্থা করুন। পরবর্তীকালে আমাদের জবাব কিভাবে দিতে হয় কিন্তু আমরাও জানি। আমরা শিক্ষকের জবাব দেওয়া কিন্তু অনেক রকমের রাস্তা। আপনারা পারবেন না। আমাদের সরলতাকে বোকা, আমরা বোকা, আপনারা মহা বোকা। আমাদের বিশ্বাস ছিল তৎকালীন যে রাজ্য সরকার ওনারা পারবে না বলে আমাদের বিশ্বাস ছিল আপনারা আমাদেরকে রেস্কিউ করবে, যার কারণে আপনাদের 46% হয়ে যায়। 1.6 থেকে 46, তারা 44। রেফারেন্স কিন্তু বেশি না, খুব কম, মার্জিনটা কম, কিন্তু তা যাতে আবার আগের জায়গায় চলে না যায়। কিন্তু আপনারা যদি রেস্কিউ আমাদেরকে করেন, কথা দিচ্ছি আপনাদেরকে 30 বছর না 30 থেকে 60 করে দিব, কিন্তু রেস্কিউ করেন না আপনারা। আপনারা তো কথা দিয়েছিলেন বছরে 50,000 বেকারের চাকরি দিবেন, কয় মাস? 33 মাসের সরকার। যদি আমি বছরে
50,000 করি তো 1.5 লক্ষ টাকার চাকরি হওয়ার কথা ছিল। 9,000 শুধুমাত্র 1 টাকা দিয়েছেন আপনারা। এই যে একটা ডাকুল পিঠে আপনার প্রচার করলেন কেন? আপনাদের কমিটমেন্ট ছিল বছরে 50,000 চাকরি, এখন মাত্র আপনার 3 বছরে 9,000 চাকরি শুধুমাত্র নোটিফিকেশন। উনি আজকে বলছেন যে 9,000 নোটিফিকেশন দেওয়া, এটা আপনারা ফর্ম ফিল আপ করুন। আরে 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। ডিজিটালের যুগ, আমরা সব কিছু জানি। ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। ফর্ম ফিল আপ হবে এই মাসের 19 তারিখ থেকে। ভুল বলবেন না জনগণের সামনে, ভুল তথ্য পরিবেশন কোনদিন করবে না। ডিজিটালের যুগ, মঙ্গলবার হয়ে যাওয়া 5 কিলোমিটার 7 টাকা, আগরতলা 10 টাকা। ভুল বলবেন না, ভুল বলবেন না। কথাটা জায়গা ঠিক রাখুন। আপনি যে কথাটা বলেন বারংবার আপনি কিন্তু ভুল করেন। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমাদের দাবি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে আমাদের 2-4টি কথা বলতে হয়, সেটাকে কিন্তু আপনারা স্বীকার করতে হবে। কারণ আপনারা গার্জেন, আপনারা গার্জেন হিসাবে আপনারা আমরা কথা শুনতে হবে, আমাদের দাবি শুনতে হবে। এবং দাবি যদি শুনতে না চান কিন্তু আপনাদের ব্যবস্থা আপনারা নিজেরাই করে নিন। আপনারা দায়িত্ব থাকলে আমরা দাবি আপনাদের সামনে তুলে ধরবো। সেই দাবি যদি যুক্তিযুক্ত হয় আপনারা দেন, এবং যদি যুক্তিযুক্ত না হন আপনারা ফেলে দিন। আমরা দাবি করা কি অন্যায়? আমাদের দাবি তো অন্যায় না। কোনদিন বলতে পারছেন আপনারা আমাদের দাবি অন্যায়? আমাদের দাবি যদি অন্যায় হয় তো আপনারা বলুন না। আপনাদের কর্মচারীরা যারা ভুল করেছে তারা এসি রুমে এখন, আর যারা বিজ্ঞত তারা আসতে এই খোলা আকাশের নিচে। কোনটা নেই কোনটা অন্যায় আপনারা বিচার করুন আপনারা। আর আপনারা কথা এখন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, 2017 সালে যখন সর্বশিক্ষার শিক্ষকরা ওই গুরুজি ওনার সামনে অনশন ধর্মঘট করেছিলেন, আপনাদের পিকচার আছে ওইখানে। আপনারা তাদের ধর্মমঞ্চে গিয়েছিলেন, বলেছিল রাজ্যের বর্তমান যিনি চিফ মিনিস্টার তখন উনি বিজেপির সভাপতি ছিল, উনি বলেছিল ক্যাবিনেট থেকে ওনার সমস্যা সমাধান করুন, নাহলে ক্ষমতা ছেড়ে দেন। এখন আজকে আপনারা কোথায়? আপনারা কোথায় আজকে? 2017 পথে আপনারা ভুলে গেলেন? আপনারা কি মনে করে? আপনারা ভুলে গেলেও কিন্তু আমরা ভুলবো না। আপনারা স্মরণ রাখবো আপনার কথা অক্ষরে অক্ষরে। এক জায়গায় এক কথা বলেন কেন? যখন ক্ষমতায় ছিল না তখন বললো ক্যাবিনেট সবকিছু ঠিক করতে পারে। বর্তমানে আপনারা ক্ষমতায়, তখন ক্যাবিনেট করতে পারলো না কেন? আইনকে আপনার মান্যতা দেন না কেন? যখন ক্ষমতা নেই তখন মায়া কান্না, আর যখন ক্ষমতায় তখন আমরা বেআইনি আন্দোলন। কোনটা আইন কোনটা বেআইন আমরা সব জানি, কিন্তু আপনাদের দেওয়া কথা আপনারা মনে রাখুন, ভুলবেন না। আরো বলতে চাই ওনারা শুধু আমাদের না, যারা সর্বশিক্ষায় ছিল তাদেরকে রেগুলার করবে, যারা ফিক্সে ছিল তাদেরকে রেগুলার করবে। 7 সিপিসি ফার্স্ট ডিগ্রিতে হলে কি হলো? আরো কতক্ষণের বন্ধুরা ওনারা জানেন ডিএর প্রস্তুতি করি। আমরা তো ডিও পাইনি, কিছু পাইনি, এখন তো বেতনও নেই, আমরা জানিও না ডিএ সংক্রান্ত বিষয়। ওনাদের অর্থমন্ত্রী, ভারতের সর্বভারতীয় বিজেপির সভাপতি, বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে ফার্স্ট ডিগ্রিতে 7 সিপিসি হবে। আজকে তো 3 বছর, এটা আপনার কথা না, রাজ্যের মানুষের কথা। এখন আরো যে হাতে হাতে স্মার্টফোন, ভারতবর্ষের স্মার্টফোন কোম্পানি কি বন্ধ নাকি আমি জানি না। যুবকের কাছে স্মার্টফোন নেই, এটাও আমার বক্তব্য না, ওনাদের বক্তব্য। হাতে হাতে স্মার্টফোন নাই। এরপর বলল অনেক কিছু মুখরোচক কথাবার্তা। আর একবার বলল ত্রিপুরা সড়ক কেউ যদি ক্ষমতাও থাকতে হাঙ্গায় ত্রিপুরা সারি শিকার যখন চাকরি নেই তাবো খাই চাকরি মারানো করে চাকরি থাকলে जों माबा আছে চিনি খবর যাক বানিয়া তার খানা আরো বাং সাইয়া বরং সিনারি মুসুনো বরং লড়ক জেপার সামানে তাবো খাবার কবি থাকা
আমি যদি ভুল না বলি, বর্তমান রাজ্যে মন্ত্রিসভার 2 ক্যাবিনেটের পরিবারের 10,300 দেশের চাকরি করেন। দুই পরিবারের নাম বলবো না। একজন এমএলএ প্রায় 10,300 দেশে। এটা কি রাজনীতিভাবে চাকরি হয়েছে? এটা আমি প্রশ্ন করি। ওনারা ওই 2 মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, ওনাদের পরিবারে কিন্তু 2010-এর 2 জন চাকরি করেন, আর একজন এমএলএ, নাম বলবো না। এখন আমাদের প্রশ্ন, আপনাদের দেওয়া কথা আপনারা এখন মনে রাখবেন না ভুলে গেল? তাই সিংহের মুসুঙ্গ সিংহতেন কাহান কানপা সামনে সিনিবাগে বড় পছন্দ থাকা লড়কনি চাকরি রয়েছে নাগির নাই লড়ক সিপাই থাকি সেই কাবাকে তেমন খা। যখন তারা এইরকম কথা দিল, কোনো এক সময় কোনো একটা পলিটিক্যাল পার্টি ত্রিপুরা রাজ্যের বিধানসভা আসলে 21 থেকে গণা শুরু করত, 21 থেকে 30টা পকেটে রেখে 21 থেকে গণা শুরু করত এবং লাস্ট পর্যন্ত 50-52 এরকম চলে যেত। এটা কি জনগণের বিশ্বাসের কারণে? আরেকজন কথা দিল, আমরাও বিশ্বাস করলাম, 20 থেকে নিচে নেমে 2 চলে গেল, আর তারা 0 থেকে 18 পাওয়ার পর কি হলো? তাদের দেওয়া কথা ওনারাই ভুলে গেল। আপনারা ওয়ান টাইম প্লেটের মতো কাজ করেন না, আপনারা ওয়ান টাইম প্লেট না, ওয়ান টাইম কাজ না, আপনারা স্টিলের প্লেটের মতো কাজ করুন, তাহলে জনগণ মনে রাখবে। স্টিলের প্লেটের মতো যদি কাজ না করে, ওয়ান টাইমের মতোই ডেলে ফেলে দিবে। এটা পরিষ্কার, এটা পরিষ্কার। কিন্তু এই জন্য আমি বলতে চাই, এই লড়াই ময়দান হবে আমাদের অধিকার আগে, যতদিন না পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে কোনো আমাদের দাবি সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনায় টেবিলে না বসে, ততদিন পর্যন্ত লড়াই আন্দোলন চলবে। কারণ সমস্যা সমাধানের একমাত্র রাস্তা হলো আলোচনা। আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। কিন্তু আপনারা আমাদের কথা শুনতে চান না কেন? গণতান্ত্রিক দেশে জনগণের কথা শোনাই হলো শাসক শ্রেণীর কর্তব্য। কিন্তু আপনারা শাসক শ্রেণী থেকে আমাদের সঙ্গে আলোচনায় করতেই রাজি না। কি অদ্ভুত আপনারা শাসক শ্রেণী! আপনারা বলেন দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয় না, মিছিল করতে হয় না, মিটিং করতে হয় না, দাবি নিজে নিজে শেষ হবে, সমস্যার সমাধান হবে। এখন তো বলবেন না। রাজ্যের মাননীয় মন্ত্রিসভার প্রধান উনিকে বলেন দাবি আদায়ের জন্য কোনো মিটিং মিছিল করতে হবে না, বিজেপি সরকার যদি থাকে। বিজেপি সব কিছু সমস্যার সমাধান জানে এবং সমস্যার সমাধান করবে। 10,300 দেশের সমস্যা কি তাদের সমস্যা না? এটা কি রাজ্যের সমস্যা না? এটা সমস্যার সমাধান করার জন্য কি আপনাদের কোনো ভূমিকা নেই? তার জন্য ওনাদের দেওয়া যে প্রতিশ্রুতি, ওনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা সকালের কথা দুপুরে, দুপুরের কথা বিকেলে ভুলবেন না। একবার কথা দিলে সেই কথাটাকে স্মরণে রাখুন এবং সেই সমস্যাকে সমাধান করার জন্য আপনারা উদ্যোগী গ্রহণ করুন। এইভাবে আপনারা শুধু মুখরোচ কথাবার্তা বলে শুধু আপনাদের দায়িত্ব খালাস করবেন না। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি বলতে চাই, উনি যে শুভবুদ্ধি যে উদয় হলো ওনার আজকে বলল আমরা আমাদের যোগ্যতার কোনো প্রশ্ন নেই, আগে সরকারও খাইনি, এখন সরকারও আমাদের চাকরি খাইনি, ফুট খেয়েছে আমাদের চাকরি। নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে এখানে গণ্ডগোল, কোনো না কোনো জায়গাতে ভুল, সেই ভুলটাই আপনারা সমাধান করুন। এই ভুলটাকে কিভাবে সমাধান করতে হয় আপনারা আপনাদের যারা আইন দপ্তরে আছে তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে আলোচনা করুন। প্রয়োজনে আমরা আমাদের মতো করে যদি কোনো আইন সহায়তা দিতে হয়, আমরা দরকার পড়ে সুপ্রিম কোর্ট থেকে আগে আপনাদেরকে আইন সহায়তা দিব। আপনারা আমাদেরকে অনুরোধ করুন বা আবেদন করুন। আপনাদের যদি পোশাকের কোনো যদি কম থাকে সেটার ব্যবস্থা কিন্তু 10,300 দায়িত্ব নেব। আইনের সহায়তার জন্য আপনাদের পোশাকারের যদি কোনো প্রয়োজন হয়, আমাদের রক্ত দিয়ে আমরা সেটাকে প্রয়োগ করবো। কিন্তু আপনারা কথা নেই, আলোচনায় আসুন আমাদের সঙ্গে। যতদিন না পর্যন্ত সেই ব্যবস্থা না করেছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কথাগুলো শুনতে হবে, দরকার হলে কথাও শুনতে হবে। কারণ আপনারা গার্জিয়ান, একজন
আপনার ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে আমরা আপনার কাছে দাবি করতেই পারি, সেটা কোনো দোষ না, সেটা কোনো অন্যায় না। কিন্তু সেই দাবিটা কি সেটা জানতে হবে। সেই দাবিটা জানার জন্য আপনারা উপযুক্ত ব্যবস্থা করুন এবং অতি দ্রুত সেই সমস্যাকে সমাধান করুন। কারণটা হলো এই কোভিড-19 পর স্কুল চলে গেছে রাজ্য সরকারের শুধু সমকালীন স্কুল কিছুটা ক্লাস ঠিকভাবে চলবে, কিন্তু এডিসি এরিয়ার অলরেডি 255টা স্কুল প্রায় বন্ধ এবং আগামী শিক্ষা বছর থেকে সেই সংখ্যা 800-এর উপর দিয়ে দাঁড়াবে। কারণ ওই সমস্ত স্কুলে সমস্ত 10,300 শিক্ষক। যার কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে আলোচনা করুন এবং আলোচনার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই রাস্তা আপনারা বের করুন। যার কারণে আমাদের আপনাদের কাছে এই অনুরোধ পেয়েছে। আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।